নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের পোস্ট এডিটে। আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। পোস্ট এডিটে আজ আরেকবার আমরা ভারত পাক সম্পর্ক নিয়ে কথা বলবো, কারণ এই মুহূর্তে ভারত পাক সম্পর্কের মধ্যে বরফ গলার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বরং আজ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আরও তীব্র এবং কড়া ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। রাষ্ট্রসংঘের এই সাধারণ সভায় সুষমা স্বরাজ কি বলেন এ নিয়ে গত 48 ঘন্টা ধরে কৌতূহল ছিল আন্তর্জাতিক মহলে। সুষমা স্বরাজ যখন টেররিজম অর্থাৎ সন্ত্রাসবাদ নিয়ে বলেছেন তখন সরাসরি পাকিস্তানের নাম করেননি, কিন্তু বারবার উল্লেখ করেছেন বিশ্বের কিছু দেশ আছে যারা উঠতে বসতে সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে, সেই দেশগুলিকে একঘরে করতে হবে, সেই দেশগুলিকে তছনছ করতে হবে। এমনকি রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক যে জাতিসংঘ রয়েছে সেই রকম একটি সংগঠনে সেই সব দেশের জায়গা পাওয়া উচিত নয় বলে সরব হয়েছেন আজ সুষমা স্বরাজ। এবং পরবর্তীতে কাশ্মীর প্রসঙ্গ এবং নাম করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কী বলেছেন তার সমালোচনায় গেছেন ভারতের বিদেশমন্ত্রী। কিন্তু সেই সঙ্গে আরও কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আন্তর্জাতিক যে বিভাজন রেখা, সেই বিভাজন রেখা বরাবর উত্তেজনার কিন্তু কোনো প্রশমন হয়নি। আজকেও যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর এসেছে, গুলিগোলার খবর এসেছে। আর অন্যদিকে কলকাতার জন্য খুব গুরুত্বপূর্ণ হলো কলকাতায় খাগড়াগড়ের ঘটনা নিশ্চয়ই আপনাদের স্মৃতি থেকে একেবারে মুছে যায়নি। সেই ঘটনার সঙ্গে যুক্ত 6 জনকে আজকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে। কারণ ভারতের বিরুদ্ধে একদিকে যেরকম আন্তর্জাতিক বিভাজন রেখা বরাবর ভারতকে উত্ত্যক্ত করা, তার উপর আক্রমণ চালিয়ে যাওয়ার একটা নীতি রয়েছে পাকিস্তানের, পাশাপাশি সন্ত্রাসবাদীদের মদদ দিয়ে ভারতকে অভ্যন্তরীণভাবে উত্ত্যক্ত করাও তার অন্যতম নীতি। এবং তারই ফলশ্রুতিতে এত আন্তর্জাতিক মহলে ভারত সরব এই সন্ত্রাসবাদী আক্রমণগুলির বিরুদ্ধে। খাগড়াগড়ও কিন্তু এই ধরনের সন্ত্রাসবাদীদের একটি গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করা হয়েছিল, যদিও সরাসরি সেখানে যে সমস্ত বিস্ফোরক তৈরি হতো তা কতটা ভারতে বা কতটা বাংলাদেশে ব্যবহারের জন্য তা নিয়ে একটা বিতর্ক থেকে গিয়েছিল। আজকের আলোচনার টেবিলে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আপনাদের আলাপ করে দিই আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক ভাইস অ্যাডমিরাল বিমলেন্দু গুহ, রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, এবং অধ্যাপক রাজকুমার কোঠারি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। রাজকুমার বাবু, আমি রাজকুমার বাবুকে দিয়ে শুরু করি। আন্তর্জাতিক সম্পর্ক আপনার বিষয়। এখন আন্তর্জাতিক দুনিয়ার সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া বা পাকিস্তানের সঙ্গে এক কূটনৈতিক দ্বৈরথ চলছিল ভারতের, যেটার বলা যায় একটা সাময়িক বিরতি হয়েছে আজকে সুষমা স্বরাজের বক্তব্যের মধ্যে দিয়ে। এই লড়াইতে একদম পাকিস্তান তো অল আউট গেম খেলেছে। নওয়াজ শরীফ একদম সরাসরি ভারতকে কাশ্মীর নিয়ে প্রশ্নের সামনে ফেলেছেন, পাল্টা আজকে সুষমা বলেছেন। এই লড়াইতে আন্তর্জাতিক প্রেক্ষিতে কাকে আপনি এগিয়ে রাখলেন, কে কতটা এগিয়ে থাকলো? না দেখুন, এটা আন্তর্জাতিক সম্পর্কে এগিয়ে রাখা পিছিয়ে থাকাটা বড় ব্যাপার নয়। এটা আজকে প্রতিনিয়ত একটা ঘটনা আবর্তিত হচ্ছে এবং প্রতিনিয়ত ইকুয়েশন চেঞ্জ হচ্ছে। সুতরাং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা সম্পূর্ণ জাতীয় সমস্ত বিষয়ের থেকে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে যে ভারতবর্ষ এখন তার যে ব্যাকগ্রাউন্ড অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, যেটা আমরা গত 3 দিন ধরে আলোচনা করে আসছিলাম, সেই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে সারা বিশ্বজুড়ে কিন্তু একটা সম্মান এবং তার প্রভাব প্রতিপত্তি রয়েছে। বিশেষ করে আমি গতকালকে আপনাদের এই চ্যানেলেই বলেছি যে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। সুতরাং ভারতবর্ষ কিন্তু শুধু পাকিস্তানের সাথে কম্পিটিশান করবে এই আশা আমি রাখি না, এবং সেই কম্পিটিশানে ভারত নামুক সেটাও আমরা চাইব না। কিন্তু গত কয়েকদিন ধরে এই যেভাবে ঘটনাক্রম আবর্তিত হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে, সেটা সত্যি মানে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আগামী দিনে ভারতবর্ষের বিদেশ নীতি কোন পথে এগিয়ে যাবে এবং কিভাবে আমরা সেটাকে অস্বীকার করতে পারবেন না। আপনি আপনার বন্ধু বদলাতে পারেন, আপনার প্রতিবেশী বদলাতে পারবেন না, এটা বিখ্যাত উক্তি। অবশ্যই। সো সেক্ষেত্রে আমরা যখন প্রতিবেশীকে বদলাতে পারবো না, সুতরাং আমাদের স্ট্র্যাটেজি, আমাদের রণকৌশলটা এমনই হতে হবে যাতে করে আমরা পাকিস্তানকে ঠিক মতন ট্যাকল করতে পারি। তারা যেভাবে দিনের পর দিন, আমার কাছে একটা তালিকা আছে যে গত 1980 সাল থেকে আজকে 2017
সাল পর্যন্ত কতবার টেরোরিস্ট হামলা চালিয়েছে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, এবং খুব সারপ্রাইজিং এবং শকিং, তাতে বোধহয় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। সুতরাং এই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে জব্দ করবার জন্য যথেষ্ট রণকৌশল আমাদের তৈরি করতে হবে, যেটা আমরা করে উঠতে পারিনি। বিশ্বনাথবাবু গতকালকে এবং পরশুদিন আলোচনায় বারবার বলার যেটা চেষ্টা করেছেন যে নন স্টেট অ্যাক্টরস যারা পাকিস্তানের, ভারতবর্ষের নন স্টেট অ্যাক্টরসকে দিয়ে পাকিস্তানের সঙ্গে একটা আমরা অ্যাক্টিভেট করতে পারি কিনা। যখন এই যে প্রসঙ্গটা রাজকুমার বাবু, আপনি যে প্রসঙ্গটা আসছেন, ঘুরে ফিরে আমি দেখছি অনেক আলোচক সমালোচক কিন্তু আজকে এই জায়গায় আসছেন যে পরিস্থিতি যে জায়গায় পাকিস্তান নিয়ে গিয়েছে তাতে ভারতের পক্ষে সাধু সেজে থাকার আর কোনো সুযোগ নেই। আমি ভাইস অ্যাডমিরাল গুহার কাছে আসবো। স্যার, আপনার কি মনে হয় যে ইটের বদলে পাটকেল, যদি ফিরায় জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে আসে, তাহলে ভারতের দিক থেকেও পাকিস্তানে ফিরায় জঙ্গি বা এই ধরনের অপারেটরস তৈরি করে পাকিস্তানে প্ল্যান্ট করা দরকার? দুটো এর ভেতরে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের ইটের বদলে পাটকেল, তুমি যেটা বললো, আর দ্বিতীয় বললো আমাদেরও কি তৈরি করা উচিত ফিদায়নের মতো যেটা করে। আমি প্রথম কথাটা বলতে চাই, দেখো ইটের বদলে পাটকেল যেটা আমরা বলে থাকি, এটা হয়তো এভাবে দুটো দেশের ভেতরে সম্পর্কর ব্যাপারে বলা যায় না, বিশেষ করে এখন আমরা যে অবস্থায় আছি। দুটো বিষয় আমি বলতে চাই। প্রথম কথা হচ্ছে এখন কাশ্মীরের যে অবস্থা আমাদের, সেটা কিন্তু একেবারেই অনিশ্চিত। তার কারণ এই সেপারেটিস্ট মুভমেন্ট নিয়ে অনেক কিছু হয়েছে। সুতরাং আমাদের যদি ওখানে উইদাউট হিন্ড্রেন্স অপারেট করতে হয় তো আমাদের অসুবিধা হবে। মানে আমরা রোজই পড়ছি, আজকে 42টা ডিস্ট্রিক্টে কারফিউ হলো, আজকে 11টাতে হলো। সুতরাং আমার মনে হয় সে পাটকেল দেওয়ার সময়টা এখন নয়, প্রথম কথা। তার আরেকটা কারণ হচ্ছে হয়তো আমাদের অনেক ভেবে চিন্তে নিতে হবে। আমরা যদি 1947 দেখি, 62 দেখি চায়নার সঙ্গে, 65 দেখি, 71 দেখি, কার্গিল দেখি 1999 পর্যন্ত, আমার মনে হয় যে আমরা কিন্তু সব সময় তৈরি ছিলাম। হয়তো কার্গিলটাতে অতটা তৈরি ছিলাম না, সেটা অন্য কারণ। কিন্তু আমার মনে হয় একটা সুনিশ্চিতভাবে যদি জবাব দিতে হয় তাহলে আমাদের ভেবে চিন্তে দিতে হবে, তার কারণ ওটাকে লিমিটেড রাখতে হবে। বিষয়বাবু, না দেখো, গত 24 ঘন্টায় যদি বলো, ইম্পর্টেন্ট দুটো ডেভেলপমেন্ট আমার কাছে মনে হয়েছে। একটা হলো যে পাকিস্তানের থেকে একটা দাবি করা হয়েছিল যে চীন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। বিশেষ করে নওয়াজ শরীফের ভাই পাঞ্জাবের গভর্নর রীতিমতন দাবি করেছিলেন এবং সেটা নিয়ে শোরগোল পড়েছিল, আমরাও দুশ্চিন্তিত হয়েছিলাম। আজকে কিন্তু সেই কনসুল জেনারেল পরিষ্কার ডিনাই করেছেন যে এই ধরনের কমেন্ট তিনি করেননি। এটা ফার্স্ট ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো প্রধানমন্ত্রী কিন্তু আজকে অনেকটা সময় ব্যয় করেছেন সিন্ধু জলবন্টনের প্রশ্নে উচ্চ আধিকারিকদের নিয়ে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে যে এইটা কৌশলগতভাবে কতটুকু গুরুত্বপূর্ণ। সিন্ধু যে জলবন্টনের যে পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট হয়েছিল 1960 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইয়ুব খানের মধ্যে, সেটা পৃথিবীতে সবচেয়ে আদর্শ একটা জলবন্টন চুক্তি বা নদীর জল বন্টন চুক্তি বলে স্বীকৃতি হয়। এই অবস্থায় ভারত যদি কোনো কারণে সিন্ধু চুক্তিকে বাতিল করে বা সেটাকে যদি অমান্য করে, তাহলে তিনটে দিক থেকে আমার মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ কৌশল আমরা হারাবো। এক হলো প্রধানমন্ত্রী সরাসরি পাকিস্তানের জনগণকে অ্যাড্রেস করেছে গত পরশুদিন, ফলে জল যদি না পায় পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হবে, ফলে ডিভাইডেড হাউস কিন্তু ইউনাইটেড হওয়ার সুযোগ থাকবে। দ্বিতীয় যেটা সেটা হলো আন্তর্জাতিক স্তরে আমরা যে পাকিস্তানকে কোণঠাসা করেছি, এই ধরনের চুক্তি যদি মানে বাতিল করি তাহলে কিন্তু অন্য এক ধরনের বার্তা যাবে, আন্তর্জাতিক মহল থেকে একটা অসন্তোষ তৈরি হতে পারে। আর তৃতীয় যে কৌশলগতভাবে যদি চীন যদি তোমার গিয়ে ব্রহ্মপুত্র সমেত অন্য নদীগুলোর জল যদি আটকায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কৌশল হবে। ফলে সিন্ধু জলবন্টন চুক্তি সংক্রান্ত কিছু ট্যাকটিক্যাল প্রেশার রাখতে পারি আমরা, কিন্তু আলটিমেটলি চুক্তি বন্টন সংক্রান্ত কোনো সুযোগ নেই। আমি আবারও তিনটে জায়গাকে ধরতে চাইছি। এক না, কিন্তু আপনি সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বলছেন, কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে যে ইটের বদলে পাটকেলের নীতিতে ভারতের পক্ষে আদৌ কতটা যাওয়া সম্ভব? না, আমি তোমাকে খুব সিরিয়াসলি বলছি, ইটের বদলে পাটকেলে এই মুহূর্তে যাওয়ার সুযোগ কম। আমি আগের দিনও বলছি, আজও বলছি যে জম্মু কাশ্মীরের বিশেষ করে উপত্যকায় অগ্নিগর্ভ অবস্থা। আমার মানে ডিফেন্স যত অগ্রসর হবে আমি কতটুকু ব্যাকআপ সাহায্য পাবো সেটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে, কারণ একটা আবেগ চলছে। দ্বিতীয় যেটা সেটা হলো যে কৌশলগতভাবে আমি নন স্টেট অ্যাক্টরকে স্ট্রং করবার পক্ষে, অর্থাৎ পাকিস্তানের যে ফোর্স
অ্যান্টি পাকিস্তানি ফোর্স তাকে গুরুত্ব দিয়ে তার বিরুদ্ধেই মানে পাকিস্তানের বিরুদ্ধে তাকে ব্যবহার করাটাকে আমি মনে করছি ইটের বদলে পাটকেল। কৃষ্ণবাবু আমরা এই প্রসঙ্গে ফিরবো। ইনফ্যাক্ট আজকে আমরা যখন দেখলাম ভারতের বিদেশমন্ত্রী বলছেন রাষ্ট্রসংঘে, তখন তিনি কতটা সরব হন, কতটা কি প্রসঙ্গে আক্রমণাত্মক থাকেন সেদিকেই কিন্তু নজর ছিল, শুধু আমাদের নয়, আন্তর্জাতিক মহলে তা কী ছিল যে সুষমা স্বরাজ কী বলেন তার মধ্যে দিয়ে ভারত সরকারের মানসিকতার প্রতিফলন হবে এবং সেই প্রতিফলনে ভারত সরকার কতটা অ্যাগ্রেসিভ সেটা কিছুটা বোঝা যাবে, এটার জন্যই কিন্তু সবাই অপেক্ষা করছিলেন। এই প্রসঙ্গে আমরা ফিরবো, কারণ আপনারা হয়তো অনেকেই সুষমা স্বরাজের রাষ্ট্রসংঘের বক্তব্য দেখেছেন, আমরাও দেখেছি, তার কিছু অংশ আমরা আপনাদের শোনাবো এবং তার প্রেক্ষিতে বাকি আলোচনা হবে। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।